স্বাগত জানাচ্ছি চিফ টিভি সংবাদে। সাথে আছি আমি কাপন কাকলি। শুরুতেই শিরোনাম। জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, কর্নেল ওলি। 2027 থেকে পাঠ্য বইয়ের বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধ ও এআই। হামে শতাধিক শিশু মৃত্যুতে ক্ষোভ, ফিল্ড হাসপাতালের দাবি ছাত্র ইউনিয়নের। তামিলনাড়ুতে বিজয়ের রাজনৈতিক ঝড়, ভাঙল দুই দলের দীর্ঘ আধিপত্য। শোকের দিনে শিরোপা জিতল বার্সা, আবেগঘন ফ্লিক। ছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ ও গণভোট নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। চট্টগ্রামে এক সেমিনারে এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও তারা আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানিয়েছিল। তার দাবি, গণভোটে 70% মানুষ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু পরে বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে, যার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার এখনো গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়নি। সেমিনারে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়েও আলোচনা হয়। পাঠ্য বইয়ের বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে ইতিহাস ও দক্ষতা ভিত্তিক বিষয়ে নতুন সংযোজন ও পরিমার্জন করা হচ্ছে। মাধ্যমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বিস্তারিত বর্ণনা, 1975 সালের 7 নভেম্বরের ঘটনা এবং 90-এর গণ অভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকা। এছাড়া শিক্ষককে আরো আনন্দময় ও ব্যবহারিক করতে ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস নামে নতুন বই। চতুর্থ শ্রেণীতে আসছে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক নতুন পাঠ্য বই। কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বইয়ের বড় পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি আইসিটি বইয়ে যুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই বিষয়ে বিস্তারিত আলোচনা। এনসিটিবি জানিয়েছে, আগামী বছরের বইগুলো 15 নভেম্বরের মধ্যেই মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রায় 4 কোটি শিক্ষার্থীর জন্য ছাপানো হবে প্রায় 30 কোটি বই। দেশে হামে 3.5 শতাধিক শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ। সংগঠনটির দাবি, এই ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করতে হবে এবং জরুরি ভিত্তিতে হামের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল নির্মাণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা চিকিৎসা ব্যবস্থা রাষ্ট্রীয়করণের দাবিও জানায়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য খাতের বাণিজ্যিকরণ ও অব্যবস্থাপনার কারণেই এত শিশুর মৃত্যু হয়েছে। ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। পাশাপাশি স্বাস্থ্য খাতে ব্যবসায়িক স্বার্থ বন্ধ করে জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক দেখিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। 3 বছর আগে গড়া তার দল টিভিকে এবার বিধানসভা নির্বাচন জয় পেয়ে ভেঙে দিয়েছে ডিএমকে ও এআইডিএমকে এর দীর্ঘদিনের আধিপত্য। বিশ্লেষকদের মতে, শুধু তারকা খ্যাতি নয়, মানুষের আবেগ ও জনপ্রিয় ইমেজকে রাজনৈতিক শক্তিকে রূপ দিয়েছে বিজয়। তবে এখনই শুরু হয়েছে আসল পরীক্ষা, কারণ নির্বাচন জেতা আর সরকার পরিচালনা এক বিষয় নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টিভিকে এখন ভক্ত গোষ্ঠীকে দক্ষ রাজনৈতিক কর্মবাহিনীতে রূপ দিতে হবে। একই সঙ্গে গড়ে তুলতে হবে শক্তিশালী সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের গভীরতা এবং বাস্তবমুখী নীতি নির্ধারণ। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য, কর্মসংস্থান, পানি ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার মতো খাতে কার্যকর পদক্ষেপই নির্ধারণ করবে বিজয়ের ভবিষ্যৎ রাজনৈতিক সফলতা। পাশাপাশি চলচ্চিত্রের নায়ক ইমেজ থেকে বের হয়ে বাস্তব রাজনৈতিক নেতৃত্বের প্রমাণও দিতে হবে তাকে। বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর রাজনীতিতে এটি শুধু সরকার পরিবর্তন নয়, বরং রাজনীতির ধরন বদলে যাওয়ার বড় ইঙ্গিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে 3য় শ্রেণীর এক শিক্ষার্থীকে গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোমান নামের এক যুবককে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল রোববার বিকেলে পৌর শহরের বর্ধনকুঠি এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে বিস্তারিত দেখুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে জাহিদুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠি এলাকায় স্কুল পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রোমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রোমান বজরুক বোয়ালিয়া গ্রামের মাসুদ রানার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,
গত রোববার বেলা ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল তৃতীয় শ্রেণীর ওই শিক্ষার্থী। পথিমধ্যে বর্ধনকুঠি নামক স্থানে পৌঁছালে নির্জন একটি ঝোপের পাশে শিশুটির পথরোধ করে অভিযুক্ত রোমান। এরপর তার গলায় ধারালো ছুরি ধরে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন। পরবর্তীতে শিশুর মুখে ঘটনার বিবরণ শুনে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। তারা অভিযুক্ত যুবক রোমানকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ঘর আছে না, সেই ঘর থেকে দায়ী হচ্ছে, দায়ী হয়ে এখন এই সলভ ধরছে। কেউ তো নাই, সরের মধ্যে কেউ তো নাই। সলভ ধরছে, সলে আসে এগুলো খামটা আছে, কালার টিভিতে ধরছে, ধরা সব কান্দিতে না দিচ্ছে, ধরা ইঙ্গে চাকু ধরে ইঙ্গে করে ধরছে, খুব জম করি কাপড় চুপড় খুব দিচ্ছে। দেখো এত চিঠি করবো বাবা, কি করবো হঠাৎ করে ফোন আসছে যে ভাই কই আপনি? বটতলায় বসে আছি। বলছি একটু আমার এলাকার এক ছোট বোনরা ধর্ষণ করতে ধরছিল, তা আপনি তাড়াতাড়ি আস। আমি দৌড়ে এক ভাইয়ের সাথে নিয়ে দৌড়ে গেলাম কলেজে। দেখি ছেলেটা আটকায় রাখছে। এই মারতে গেলাম, দেখি যে থানা থেকে লোকজন আসলো, এসে ওরে বলতেছে ভাই আপনি একটু ছেলেরা বার করার ব্যবস্থা করেন। আমরা এই যে ছেলেবেলে যে আমার বড় দুজন ভাই ব্রাদার ছিলাম, ছেলের বাইক করে আমরা থানায় পাঠিয়ে দিলাম। ছেলে থেকে আমাদের পাশ দিয়ে দৌড়ে গেল। যাওয়ার পরে আর কিছু কয়েক কদম পরেই দেখি আমার ভাস্তিটা, যার সাথে দুর্ঘটনা, সে আসতেছে কান্না করতে করতে আসছে। কান্না করতে করতে এসে করছে আমি ওই স্কুলে পড়বো না। আমি বললাম যে কি হয়েছে মামা? তো বললো যে আমাকে একটা ছেলে ধরে জঙ্গলের ভিতর নিয়ে যায়, গালা টিভিতে ধরছে। আমি বলছি অন্য কিছু হচ্ছে মামা? বলছি না কিছু হয়নি, ওই চিকুর ছেলে। দেখি যে ছেলেটা দৌড়ে গেল আমাদের পাশ, হ্যাঁ রোমান নাম, রোমান পাশ দিয়ে দৌড়ে গেল। ওই ছেলেটা বলছে ওই যে ওই ছেলেটা। আমরা দৌড়ে গেলাম, আমি দৌড়ে অনেক দূর দৌড়ে ছেলেটাকে ধরছি কলেজে ধরার পরে ছেলেটাকে আমি বললাম যে তুই এগুলো করছিস? বলে না। তার 2-3টা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে বড় ভাইরা আছে, তারপরে সেখানে ওই শিকার হচ্ছে। শিকার হওয়ার পরে তারপর আরো কিছু বড় ভাই এলো, সেখানে যায় না শিকার হয় যে আমি এগুলো করিনি। যখন নিয়ে যাচ্ছে সমান ওটা শিকার হয়, আর বড় ভাইরা যখন আসছিল না শিকার গেল, তারপর বড় ভাইরা ধরে ওখানে নিয়ে এলো। এসে ওকে অনেক জিজ্ঞাসা করলো, খালি না শিকার যায়। তারপর যখন 2-4টা চর থাপ্পড় মারার পরে সে শিকার হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোজাম্মেল হক জানিয়েছেন, অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তবে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায় পুলিশ। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি। নরসিংদীর ঘোড়াশালে রেলওয়ের প্রায় 20 একর জমিতে গড়ে ওঠা 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ঘোড়াশাল পোস্ট অফিস রোড থেকে মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ এলাকা পর্যন্ত এই অভিযান চালানো হয়। মূলত কন্টেইনার ডিপো নির্মাণের জন্য রেলওয়ের এই ভূসম্পত্তি দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত দেখুন নরসিংদী থেকে মাহবুব সৈয়দের পাঠানো তথ্য ও চিত্রে। ঘোড়াশাল রেল স্টেশন সংলগ্ন এলাকায় হঠাৎ গর্জে ওঠে রেলওয়ের এসকেভেটর মেশিন। গুড়িয়ে দেওয়া হয় একের পর এক অবৈধ দোকানপাট ও বসতভিটা। দীর্ঘদিন ধরে রেলওয়ে 20 একর জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা সরাতে আজ সকাল থেকেই চলে এই চিরুনি অভিযান। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা এবং পলাশ উপজেলা সহকারী কমিশনার রাকিন মাসরুর খানের যৌথ নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এদিকে কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই হঠাৎ এই উচ্ছেদ অভিযানে নিঃস্ব হয়ে পড়েছেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের। উচ্ছেদের আগে তাদের সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন অনেকে। আমাদের সমস্যা স্যার, আমরা সাদ্দাম বাজারের ব্যবসায়ী বৃন্দ দোকানদার গত অভিযানের জন্য উপজেলা একটা মিটিং ডাকছে তারা, তো আমরা ওই জায়গায় অ্যাটেন্ড ছিলাম। উপজেলা ওরাই বলছে যে সাদ্দাম বাজার ছাড়া, সাদ্দাম বাজার তাদের উঠাইতে গেলে বিভাগীয় সচিব নিজে বলছে আপনাদের উঠাইতে গেলে আমরা আপনাদের স্থান ব্যবস্থা করে দিয়া পরবর্তীতে আপনাদের উঠাই। আমরা আলহামদুলিল্লাহ বললে চলে। তারপরে এখানে অভিযানের দিন, আমরা অভিযানের দিন স্যারে বলছে যে আপনাদেরকে উড়ানো হবে না, আপনাদের ব্যবস্থা করে আপনাদের লাইসেন্স করে দিয়া সব পরে আপনাকে উড়ানো হবে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা এক কাজ করবেন, আপনাদের প্রতিটা লিস্টে দোকানদারের নাম গিলা আমাদের টাকা দিয়ে যাবে। আমরা গত 2 দিন আগে ঢাকা যাবো, তো রাত্রে ফোন দিচ্ছি স্যারের, সত্যি স্যারে ফোন দিচ্ছি, স্যার আমরা তো সব দোকানদার টাকা আসবো, আপনার লিস্টটা দেওয়ার জন্য
আমি তো থাকবো না, মিটিং এ থাকবো। তো স্যার এই লিস্টটা কয় আমাদের অফিসে দিয়ে আসেন। জাস্ট আমরা ঢাকা গেছি, ঢাকা গিয়ে অফিসে লিস্টটা দিয়ে গেছি। ওনাই লিস্টটা পাইছো, পাওয়ার পরে আজকে আমরা নিশ্চিত, এখন আজকে ওনায় আইসেই বলতেছে 10 মিনিট টাইম আপনারা সরান। এখন আমাদের প্রশ্ন হইলো, ওনা একজন সচিব মানুষ, আমাদের গরিব মানুষরে এই প্রতিশ্রুতি দিয়া আজকে কেন 10 মিনিট টাইম দেওয়া হলো? আমরা এই ছেলে মেয়ে নিয়ে শত শত মানুষ কোথায় কি করি? আজকে 10 মিনিট টাইম দিছে বাজার ভাঙালে। এখন আমরা তো ভুক্তভোগী, তারা হুমকি আদায় করতে 10 মিনিট বাদ। আমরা যার মতন মাল সামান আনা সরাই দিচ্ছি, চাল ভাঙছি না। এখন এটাই আমাদের প্রতিবাদ। আমাদের দাবি হলো ওনার 25 অনুযায়ী আমাদের লিস্ট দিবে। এখান থেকে যদি সময় উঠানো হয়, আমাদের সময় দিতে হবে, এই সময় আমরা উঠাইতে হবে। আজকে উচ্ছেদ অভিযানে আমাদের দোকানপাট প্রায় 20টার মতো দোকান, সাদ্দাম মার্কেটের ওইখানে প্রায় মানে ভাসমান দোকান আছে সাদ্দাম মার্কেটে, যেখানে ওইখানে প্রায় আমাদের 60 থেকে 70টা দোকান ছিল। আর অবৈধ স্থাপনা বলতে অবৈধ বসত বাড়ি 60টা থেকে 65টা হবে। অ্যাকচুয়ালি আমাদের কন্টেনার কোম্পানি সিসিবিএল কে আমরা 20 একর জায়গা দিয়েছি। 20 একরের মধ্যে যতটুকু জায়গা অবৈধ স্থাপনা ছিল ওইগুলাই আমরা উচ্ছেদ করছি। মানে আমাদের 20 একর জায়গায় উচ্ছেদের আওতায়। এখানে আমাদের রেলওয়ে এবং কন্টেনার কোম্পানি, আপনারা জানেন সিসিবিএল কন্টেনার কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের সাথে আমাদের যৌথ একটা পার্টনারশিপ একটা আছে, ওনাদেরকেই আমরা মূলত জায়গাটা বুঝাই দেওয়ার জন্য আজকে উচ্ছেদ অভিযান পরিচালিত। না, আমাদের জায়গা যতটুকু যতটুকু দেওয়া হয়েছে সিসিবিএল কে, এর মধ্যে যদি আরো কোনো অবৈধ স্থাপনা মানে মাপার পরেও যদি কোনো দুই একটু থাকে বা কেউ যদি বাধা প্রদান করে, তাহলে পরবর্তীতে আমাদের ডিভিশন স্টেট অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিবে যে উচ্ছেদটা আর যদি করা লাগে তাহলে করবে। আর এটা আমাদের বিজ্ঞ আদালতে এটা রিট পিটিশন এবং স্ট্যাটাসকো আছে। স্ট্যাটাসকো থাকা অবস্থায় কোনো আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের ডিভিশন স্টেট অফিসার বলছে যে স্ট্যাটাসকো যেহেতু আছে, তাহলে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে এটা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে আইনি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, জমি খালি করার জন্য অবৈধ দখলদারের একাধিকবার নোটিশ ও নির্দেশনা দেয়া হলেও তারা তা অগ্রাহ্য করে আসছিল। কন্টেইনার ডিপো নির্মাণের স্বার্থেই এই উচ্ছেদ জরুরি ছিল বলে জানান নরসিংদী রেলওয়ে কানুনগো। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এবং রেলওয়ের উন্নয়ন প্রকল্প গতিশীল রাখতে আগামীতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি। বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন হরিপুরে রাহুল গ্রুপের শ্রমিকদের বেতন বৃদ্ধি, কর্মকর্তাদের আশেপাশের আচরণ এবং কাজের পরিবেশ উন্নয়নের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, 8 ঘন্টা ডিউটি করার কথা থাকলেও কর্তৃপক্ষ তাদের জোর করে 12 ঘন্টা কাজ করিয়ে নেয়। মজুরির ক্ষেত্রেও রয়েছে বড় ধরনের বৈষম্য। বিস্তারিত দেখুন বগুড়া থেকে শুভজিৎ সরকারের পাঠানো তথ্য ও চিত্রে। বগুড়ার শিল্প প্রতিষ্ঠান রাহুল গ্রুপে শ্রমিক অসন্তোষ চরম আকার ধারণ করেছে। সরকারি শ্রম আইন উপেক্ষা করে অতিরিক্ত সময় কাজ করিয়ে নেওয়া এবং প্রতিশ্রুত বেতন না দেওয়ার অভিযোগে সাধারণ শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন। শ্রমিকরা বছরের পর বছর এই প্রতিষ্ঠানে সেবা দিয়ে আসা শ্রমিকদের সাথে মালিকপক্ষের অপেশাদার ও অমানবিক আচরণের অভিযোগ করেন তারা। ভুক্তভোগী শ্রমিকরা জানান, কারখানায় বর্তমানে এক ধরনের অরাজক পরিস্থিতি বিরাজ করছে। বেতন আছে, সে থেকে 5,500 টাকা বেতন আছে। 4 বছর 4.5 বছর হাজার বোনাস একদিন না এলে 1400 টাকা 1300 টাকা কাটবে। তোমার কি বেতন দিবে? বেতন দিবে স্যার। দৌড়তে স্যার। একটা ভাড়া সময় দেয় স্লিপ দে। 10 মিনিট। 10 মিনিট হয়। আমাদের পেশা পায়খানা তো আছে। পেশা তো দেখে স্লিপ দে। মিনিট দেরি করে বকা করে কাম করেছি। হ্যাঁ বুঝি পারি না। ভাড়া দেয়। বাকি 1 লাখ টাকা দুবার করে 8 লাখ টাকা দাও। গেট খোলা তো চলে দাও। আজ কোন না গেট খোলা। শ্রমিকদের প্রধান অভিযোগ হলো, নিয়ম অনুযায়ী 8 ঘন্টা ডিউটি করার কথা থাকলেও
কর্তৃপক্ষ তাদের জোর করে 12 ঘন্টা কাজ করিয়ে নেয়। মজুরির ক্ষেত্রেও রয়েছে বড় ধরনের বৈষম্য। যেখানে 8 থেকে 10,000 টাকা মাসিক বেতন দেওয়ার কথা ছিল, সেখানে শ্রমিকদের হাতে দেওয়া হচ্ছে মাত্র 5 থেকে 6,000 টাকা। আমি আজকে এবং আগামীকাল আপনাদের কাছ থেকে সময় চাচ্ছি। যদি আপনাদের মনোপুত না হয় তাহলে আপনাদের যেটা জ্ঞানে হয় সেটাই আপনারা করবেন। আমাদেরকে 2 দিন সময় না দিলে আমরা এটা করতে পারবো না। এতে আপনাদের মতামত আপনারা বলতে পারেন, কারণ হুট করে আমরা বসে এটা করতে পারবো না। গতকালকের ঘটনা, কালকে আমাদের বিকালে মিটিং ছিল। 2 দিনের মধ্যে আপনাদের ভালো লাগে আপনারা করবেন, না হলে না করবেন। আমার আর করার কিছু নাই, থাকবে না। যেগুলি দাবি, বেতন, ওভার টাইম, যতটুকু পারি তাদের সঙ্গে বসে যদি বলছি, তারা তো কেউ প্রতিনিধি দেয়, যদি না দেয় আমরা যতদূর পারি আমরা করে তাদের ঘোষণা দেবো। যদি কারো মনোপুত্র না হয়, কারণ আপনারা কাকু আমি জোর করে নিয়ে আসে, কেউ কাকু জোর করে নিয়ে আসে কাজ করতে পারবে না। আপনারা যদি কাজ না করেন, আমরা কি জোর করে বাড়ি থেকে ডাকে এসে কাজ করতে পারবো? আমাদের এখানে প্রতিষ্ঠান দেওয়া আছে লোক দিয়ে কাজ করার জন্য। আমরা কিন্তু এসে এখানে কাজ করতে পারবো, মালিক পক্ষ কিন্তু এখানে এসে কাজ করতে পারবে না। এই প্রতিষ্ঠান দিয়েছে, শ্রমিকরা এসে কাজ করবে, তারাও 2 টাকা পাবে, কোম্পানি 2 টাকা পাবে, এই আশায় সবাই করছে। হাজিরা বোনাস কিন্তু কোনো বেতন না। হাজিরা বোনাসটা যে 1 মাস কাজ করবে তারই হচ্ছে হাজিরা বোনাস। যদি আপনাদের হাজিরা বোনাসের জন্য আলোচনা হয়, হাজিরা বোনাস কোনো বেতনের অংশ না। কোম্পানি আগে থেকে যারা ফুল কাজ করে তাদেরকে হাজিরা বোনাস দিত, সে 200 টাকা থেকে 300 টাকা, 300 থেকে 500, 500 থেকে 1000 গেছে। যদি আপনারা মনে করেন হাজিরা বোনাসটা, তাহলে হাজিরা আপনার সাথে চুক্তি হবে, আপনি যা বেতন পাবেন সেটা আপনি নেবেন। শ্রমিকদের এই অসন্তোষ নিরসনে স্থানীয় প্রশাসন ও শ্রম অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। রংপুরের পীরগঞ্জে ধসে পড়েছে ব্রিজের সংযোগ সড়ক। ফলে চরম দুর্ভোগে পড়েছেন টুকুরিয়া ইউনিয়নের মেরিপাড়া এলাকার হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে প্রতিদিন ধসে যাওয়া ওই ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিস্তারিত দেখুন রংপুরের পীরগঞ্জ থেকে তানভীর আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে। রংপুরের পীরগঞ্জ উপজেলার মেরিপাড়া এলাকায় নলশিশা নদীর উপর নির্মিত এই ব্রিজটি এখন স্থানীয়দের জন্য এক আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে ব্রিজের একপাশের সংযোগ সড়কটি ধসে পড়ে থাকলেও তা সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো আর নরবরে পাটাতনে পারাপার হচ্ছেন স্থানীয়রা। নলশিশা ও মেরিপাড়া সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটি। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী সহ শত শত মানুষ যাতায়াত করেন এই পথ দিয়ে। কিন্তু সংযোগ সড়ক ধসে যাওয়ার ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এলাকার কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসনের কোনো নজর নেই। বাসে চড়ার কারণে আমরা মনে করো এই মালামাল নিয়ে যে হাটে বাজারে যাবো, এটা যেতে পারি না, এই খুব অসুবিধা। মনে করো যে এই ভারী মাল কিছু তুলে এই পাকে সাইকেল নিয়ে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি হয় না। প্রায় এই দিক দিয়ে রেগুলার যাওয়া আসা করি, তাতে অনেক সমস্যা হয়। যাত্রী নিয়ে যাওয়া যায়, উঠে অনেক সমস্যা। একদিন পরে যাওয়াই ধরছি না, একদিন এই দিক থেকে আল্লাহ বাঁচাছে। পাখা না থাকার কারণে আমাদের এই পাশে রাস্তাটা ঢলে পড়ে যায়। এই যে বন্যা আসলে এই জায়গাটা আরো ঢলে যায়। আমরা কি করি, বাঁশের চটা বানাই, চটা বানিয়ে আমরা আপাতত ভ্যান গাড়ি এগুলো চলাচল পারাপার আমরা হই, তাছাড়া আমরা চলাচল করতে পারি না। বন্যা আসে, বাড়ির বস্তা সব ধরে চলে যায় নদীতে। সিম্পল একটা বাস, এটা কি করতে পারে, আর কি রক্ষা করার দায়িত্ব আছে। বর্ষা মৌসুম চলে আসলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন তারা। ভোগান্তির বিষয়টি স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। এলজিইডির উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান বাপ্পি জানিয়েছেন, ইতিমধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। এখন আমরা দেখলাম এই জায়গাটা, এটা আসলে আমাদের অ্যাপ্রোচটা ধসে গিয়েছে। এটা আসলে আমাদের পীরগঞ্জ এবং নবাবগঞ্জ সীমানার মধ্যবর্তী স্থানে। তারপর আমি এই ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা আজকেই গিয়ে একটা এস্টিমেট প্রস্তুত করে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা অতি দ্রুত এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু হবে। তবে আশ্বাস নয়, দুর্ঘটনার আগেই ব্রিজের সংযোগ সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি পীরগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। তবে এই জয়ের দিনটি বার্সা কোচ হান্সি ফ্লিকের জন্য ছিল আনন্দ আর বেদনার মিশ্র মুহূর্ত।
ম্যাচের আগে বাবার মৃত্যুর খবর পান ফ্লেক। ব্যক্তিগত শোকের মধ্যেও দলের পাশে থাকতে ডাগআউটে ছিলেন তিনি। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। তবে এই জয়ের দিনটি বার্সা কোচ হান্সি ফ্লিকের জন্য ছিল আনন্দ আর বেদনার মিশ্র মুহূর্ত। ম্যাচের আগে বাবার মৃত্যুর খবর পান ফ্লেক। ব্যক্তিগত শোকের মধ্যেও দলের পাশে থাকতে ডাগআউটে ছিলেন তিনি। ম্যাচ শেষে ফ্লিক বলেন, এই মুহূর্ত তিনি কখনো ভুলবেন না। খেলোয়াড়দের পরিবারের মতো মনে করেই তিনি বিষয়টি দলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। রিয়ালকে হারিয়ে শিরোপা জেতাকে দারুণ অনুভূতি বলেও মন্তব্য করেন বার্সা কোচ। এ নিয়ে টানা দ্বিতীয়বার লা লিগা জিতল বার্সেলোনা। আর কোচ হিসেবে 4 মৌসুমে 4 বারই লিগ শিরোপা জয়ের শতভাগ সাফল্য ধরে রাখলেন হান্সি ফ্লিক। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অভিযোগ উঠেছে, বোর্ডের নির্দেশে বাদ দেয়া সহিংস কিছু দৃশ্য আবারও সিনেমায় যুক্ত করেছে, প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে ছিল মরুভূমিতে রামদা দিয়ে কুপিয়ে হত্যা এবং গলা কাটার মতো দৃশ্য। অভিযোগের পর দেশের বিভিন্ন সিনেমা হলে গোপনে তদন্ত চালায় সার্টিফিকেশন বোর্ডের পরিদর্শকরা। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় সিনেমাটির সনদ স্থগিত করা হয়। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের কোনো প্রেক্ষাগৃহে প্রিন্স সিনেমা প্রদর্শন করা যাবে না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার চিফ টিভি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ওয়েব পোর্টালে। এছাড়া ফলো করুন চিফ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।